মাগরিবের সময় ঘরের বাইরে থাকলেই বিপদ। কোনো এক শয়তানের ছোট বাচ্চাদের মাংস এতই পছন্দ যে গ্রামের কোনো বাচ্চাকেই সে ছাড়ে না। গ্রামে একের পর এক বাচ্চা নিখোঁজ হতে শুরু করে। তারা কোথায় যাচ্ছে কেউই জানে না। কে তাদের নিয়ে যাচ্ছে? কোনো জিন নাকি কোনো খারাপ আত্মা? বন্ধুরা, বলছিলাম নতুন রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্ত মাগরিবের কথা। এই গল্পে বাচ্চাদের নিখোঁজ করে কি করা হয় জানতে হলে অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। শুরুতে আমরা দেখতে পাই কার্তা, দ্রাজাত এবং ওয়াতি নামের তিনজন বন্ধু মাঠে বসে খেলা করছিল। সন্ধ্যা নেমে আসার কারণে ওয়াতি কার্তা আর দ্রাজাতকে বলে যে চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। কিন্তু দ্রাজাত আর কার্তা খেলায় মশগুল থাকায় তারা ওয়াতিকে একাই বাড়ি ফিরতে বলে। তখন ওয়াতি বলে সে জঙ্গলের মধ্যে একা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ায় এখন জিনেরা সবাই বের হবে। তখন কার্তা তাকে এসব কুসংস্কারে বিশ্বাস করতে বারণ করে। আসলে তাদের বাড়ি থেকে বলা হয় তারা যেন মাগরিবের আগেই ঘরে ফিরে আসেন, কারণ মাগরিবের পর শয়তানরা সবাই বের হয়। কিন্তু এখানে কার্তা আর দ্রাজাত ওয়াতির কথা না শুনে তারা ওয়াতিকে একাই বাড়ি পাঠিয়ে দেয়। এরপর দ্রাজাত তাদের একটা খেলার কাঠি অনেক জোরে মারার কারণে কাঠিটি জঙ্গলের ভিতরে গিয়ে পড়ে। আর কার্তা সেটা আনতে গেলে দেখে রহস্যজনকভাবে কাঠিটি একটা গর্তে ঢুকে পড়ে। কার্তা সেই কাঠিটি নেওয়ার জন্য গর্তে হাত দিলে সে নাগাল পায় না। এদিকে ওয়াতি জঙ্গলের মধ্যে বাড়ি ফেরার সময় হঠাৎ কেউ একজন তাকে খেলার জন্য ডাকতে শুরু করে। ওয়াতি আশেপাশে তাকিয়ে দেখে কেউই নেই। আর ঠিক তখনই কেউ একজন তার পা ধরে টেনে তাকে মাটিতে ফেলে দেয় আর তার পা ধরে টানতে শুরু করে। ওয়াতি দ্রাজাত, কার্তা বলে চিল্লাতে শুরু করে। দ্রাজাত ওয়াতির আওয়াজ শুনেই সেদিকে দৌড় দেয়। এদিকে কার্তা সেই শব্দ শুনে সেদিকে তাকাতেই গর্তের ভিতর থেকে কেউ একজন তার হাত ধরে টানতে শুরু করে। কার্তা অনেক কষ্টে তার হাতটি বের করলে দেখে তার একটি আঙ্গুল নেই। এই দেখে সে ভয়ে চিল্লাতে শুরু করে। আর সিন শিফট হয়। এই ঘটনার 30 বছর পার হয়ে যায়। আমরা আদি এবং সামান নামের দুটা ছেলেকে দেখি। তারা অনেক তাড়াতে ছিল, কারণ প্রতিদিনের মতো তাদের স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছে। আর এজন্য তাদের মিস তাদেরকে অনেক বেশি বকাঝকা করবে। তাই তারা জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা বেছে নেয়। আদি প্রথমে যেতে না চাইলেও পরে ঠিকই রাজি হয়। তারা ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ একটি পাগল লোকের সাথে আদির ধাক্কা লাগে। তারা ভয়ে ভয়ে পাগলটিকে দুঃখিত বলে চলে যায়। আমরা দেখি পাগল লোকটির একটি আঙ্গুল কাটা, অর্থাৎ এটি সেই ছোট্ট কার্তা যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। ওই ঘটনার পর থেকে সে পাগল অবস্থায় জঙ্গলে ঘুরতে থাকে। এদিকে সামান আর আদিল স্কুলে দেরিতে পৌঁছানোর কারণে অরো ম্যাডাম তাদেরকে অনেক বকাঝকা করে। আর শাস্তি হিসেবে তাদেরকে ক্লাস শেষে ছুটি না দিয়ে তাদেরকে পড়তে দেয়। তখন সেখানে আয়ু নামের একটি মেয়ে আসে, যে ছিল ক্লাসের টপ স্টুডেন্ট। আয়ু টপ স্টুডেন্ট হওয়ার কারণে স্বভাবতই অরো টিচারের খুবই প্রিয়। কথা প্রসঙ্গে আয়ু তার টিচারকে কলম শেষ হওয়ার কথা বললে অরো তাকে একটি কলম গিফট করে দেয়। আয়ু যাওয়ার সময় সামানকে বলে তোমাকে আমার বাবা খুঁজছিল। তখনই সামানের মনে পড়ে যে সে মধু বিক্রি করতে ভুলে গিয়েছে। আসলে আয়ুর বাবার দোকানে প্রতিদিন সকালে সামানের ভাই মধু বিক্রি করে, কিন্তু সামানের ভাই গ্রামের বাইরে যাওয়ার কারণে সামানকে মধু নিয়ে যেতে বলেছিল। কিন্তু সামানের ঘুম দেরিতে ভাঙার কারণে সে প্রতিদিন মধু নিয়ে যেতে ভুলে যায়। আর এই কথা যদি সামানের ভাই জানতে পারে তাহলে তাকে অনেক মারবে। সামান আয়ুর বাবার দোকানে গিয়ে আয়ুর বাবাকে প্রমিস করে যে এরপর থেকে সে প্রতিদিনই মধু নিয়ে যাবে, আর তার ভাইকে এসব কিছু বলতে বারণ করে। এই বলে তারা বাড়ির দিকে রওনা দেয়। তখন তারা দেখতে পায় পাশের গ্রামের কিছু লোক মাইকে একটা অনুষ্ঠানে সবাইকে আসার নিমন্ত্রণ দিচ্ছে, যেখানে হয়তো কোনো বিখ্যাত অভিনেতা অভিনয় করবে। এই খবর শুনে সামান আর আদি সিদ্ধান্ত নেয় যে তারাও সেই অনুষ্ঠানটি দেখতে যাবে। কথা বলতে বলতে তারা জঙ্গলের মধ্যে দিয়েই বাড়ি ফিরছিল। তখন আদির হঠাৎ একটি পাথরের দিকে চোখ যায়। আদি সামানকে উদ্দেশ্য করে বলে আমার এই জায়গায় আসতে অনেক ভয় করে, কারণ সবাই বলে কার্তা চাচা নাকি ঠিক ওই পাথরের পাশে তার আঙ্গুলটি হারিয়েছিল। এই বলে আদিল সামানের দিকে তাকালে দেখে সেখানে সামান নেই। ভয়ে আদিলের মুখ শুকিয়ে যায়। চারপাশে ঘুরে দেখে কিন্তু কোথাও সামান নেই। আমরা দেখি আদির ঠিক পেছনে পরনে কালো জামা
আর সাদা লম্বা চুলওয়ালা কেউ দাঁড়িয়ে আছে। আদি সামানকে অনবরত ডাকতে থাকে। দেখি হঠাৎ করে সামান এসে পেছন থেকে তাকে ভয় লাগিয়ে দেয় আর হাসতে থাকে। অর্থাৎ সামান আদির সাথে মজা করে লুকিয়েছিল। আদি সামানের উপর রেগে চলে যায় আর দূর থেকে তাদের সবকিছুই একজন দেখছিল। এরপর আমরা দেখি আয়ু জঙ্গলের ভিতরে একটি বাড়িতে যায় কিছু খাবার নিয়ে। দরজা খুললে দেখি এটা কাট্টা। কাট্টা তাকে বলে, তুমি এই সময়ে এখানে কেন এসেছো? সন্ধ্যা নেমে এসেছে, যাও বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তাই আয়ু দ্রুত সেখান থেকে চলে আসে। মাগরিবের নামাজের পর মসজিদের ইমাম সাহেব ছোট ছোট বাচ্চাদের বলছেন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন রাতের শুরুর দিকে কেউ বের না হই, তার কারণ তখন শয়তানেরা বেরিয়ে আসে। বাচ্চাদের কড়াভাবে সতর্ক করে দেয় তারা যেন সন্ধ্যার সময় বের না হয়। এরপর আমরা দেখি সামান তার বাড়িতে রান্না করছে। তার বাড়ি দেখে বোঝা যায় সে অনেক গরিব ঘরের সন্তান। ঘরে তার বাবা মা কেউই নেই। আপনজন বলতে শুধুমাত্র তার প্যারালাইজড দাদি আর একটা ভাই। তার দাদি প্যারালাইজড হওয়ার কারণে ঘরের সব কাজ সামানকেই করতে হয়। সে খাবার নিয়ে তার দাদির কাছে গেলে দেখে তার ঘরের দরজা এমনি এমনি খুলে গিয়েছে। সামান অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে, কি হচ্ছে সেটা বোঝার জন্য। মনে সে খানিকটা ভয়ও পেয়েছে। পরে দেখে তার ভাই এসেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। তার ভাই এসে দেখে মধুর বোতল এখনো ঘরে রাখা। তার ভাই বলে, তুমি আজকেও মধুগুলো দোকানে দিতে ভুলে গিয়েছো তাই না? সামান বলে, আমি আগামীকাল থেকে সবসময় মধুর দোকানে দিয়ে আসবো। কিন্তু তার ভাই তার কোনো কথা না শুনেই তাকে মারতে শুরু করে। সামানকে মারতে দেখে সামানের দাদি গোঙাতে শুরু করে। তার ভাই বলে, আমি আর কদিক সামলাবো, সামান্য একটা কাজ দিয়েছি সেটাও তুমি করতে পারছো না। আগামীকাল থেকে যদি তুমি মধু দিতে না যাও তাহলে তোমার কপালে অনেক দুঃখ। এই বলে সামানের ভাই রাগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আমরা দেখতে পাই সামানের ঠিক পেছনে কালো জামা আর সাদা চুলওয়ালা কেউ একজন দাঁড়িয়ে আছে। সামান সেদিকে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। পরদিন সকালে আদি আর সামান আবার স্কুলে যেতে দেরি করে ফেলেছে। সামান তার সাথে করে মধুর বোতলগুলো নিয়ে গেলেও দেরি হয়ে যাওয়ার কারণে দিতে পারে না। দেরি হওয়ার কারণে ক্লাস শেষে অরো ম্যাডাম তাদেরকে ক্লাসরুম পরিষ্কার করতে বলে শাস্তি হিসেবে। তখন সামান বলে, আমি এই মধুর বোতলগুলো দিয়ে এসেই পরিষ্কারের কাজ শুরু করব। আমি যদি মধুগুলো দিতে না যাই তাহলে আমার ভাই আমাকে ভীষণ মারা মারবে। অরো ম্যাডাম তার কথায় রাজি হয় না, উল্টো আরো বেশি বকা দেওয়া শুরু করে। এতে সামানের মন খারাপ হয়ে যায়। এদিকে জঙ্গলের মধ্যে কাঠটাকে দেখেই লাকড়ি কুড়িয়ে নিচ্ছে। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ কিছু একটা দেখে লাকড়িগুলো ফেলে দিয়ে কাঠটা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়াতে চলে যায় আর দেখে আজকের আকাশ ভিন্ন রূপ ধারণ করেছে, ভয়ঙ্কর রূপ। কাঠটা বুঝতে পারে যে 30 বছর আগের ঘটনা পুনরাবৃত্তি হতে যাচ্ছে, কারণ আকাশের রূপ ঠিক সেদিনের মতো হয়ে গিয়েছে যেদিন কাঠটা তার 2 বন্ধুকে হারিয়েছিল। আকাশের এই রূপ যেন ভয়ঙ্কর কোনো কিছুর পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে সামান আর আদিল রাস্তায় দাঁড়িয়ে আছে কোনো একটা গাড়ির জন্য, কারণ তারা পাশের গ্রামে সেই অনুষ্ঠানটি দেখতে যাবে। তখন একটি গাড়ি আসলে তারা সেই গাড়িটি ঠিক করে, কিন্তু মাগরিবের আজান দেওয়ার কারণে তখন আদি বলে, আমরা না হয় মাগরিবের নামাজটা শেষ করে যাই। কিন্তু সামান বলে, এতে অনেক দেরি হয়ে যাবে, আমরা গ্রামে গিয়েই নামাজ পড়ে নেব। এই বলে তারা গাড়িতে উঠে পড়ে আর পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে অরো ম্যাডাম কাজ শেষ করে তার ঘরে ফিরে আসে, কিন্তু ঘরের মধ্যে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গাড়িতে আদি আর সামান দুজনেই অরো ম্যাডামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে। তারা বলে যে এই অরো ম্যাডাম আমাদের জীবনটা অতিষ্ঠ করে রেখেছে, এত বদরাগী। তখন আদি বলে, এই মহিলা যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো। তখন সামান বলে, এই মহিলা যদি একেবারে মরে যেত তাহলে ভালো হতো। এই কথা শুনে গাড়ির ড্রাইভার সামানকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। আর ঠিক তখনই তাদের গাড়ি একটি পাথরের সাথে লেগে অ্যাক্সিডেন্ট করে। তখন সামান বাইরে তাকালে সেখানে আবার ওই সাদা চুলওয়ালা মহিলাটিকে দেখতে পায়। এদিকে ওরও ঘরে এসে তার কাজ করছিল, কিন্তু হঠাৎ সামনের রুমে এসে দেখে দরজা খোলা। সে মনে করে হয়তো সে ভুলে দরজা খোলা রেখে দিয়েছে। সে আবার দরজা বন্ধ করে নিজের কাজ করতে শুরু করে, কিন্তু আবার কেউ একজন
একজন দরজা নক করলে সেদিকে গেলে দেখে দরজাটি সম্পূর্ণ খোলা। সে বাইরে গিয়ে দেখে কেউ তার সাথে মজা করছে কিনা। বাইরে কাউকে দেখতে না পেয়ে সে ঘরের দরজা বন্ধ করে চলে আসতে গেলে দেখে দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে। এবার ওরও ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে তার সাথে অস্বাভাবিক কিছু করতে যাচ্ছে। তার ঠিক পিছনে খারাপ জিন, কিন্তু পিছনে তাকাতেই কাউকে দেখে না। আর হঠাৎ করেই খোলা দরজা বন্ধ হয়ে যায়। ওরও ভয়ে চিৎকার করতে শুরু করলে তার ঠিক পেছনে খারাপ জিনটি চলে আসে। ওরও দ্রুত বাইরে চলে যেতে চাইলে জিনটি তাকে পজেস্ট করে নেয়, আর ওরও সেখানেই ভয়ঙ্করভাবে মৃত্যুবরণ করে। এদিকে সামানরা দেখে দুইজন খুব তাড়াহুড়ার মধ্যে গ্রামের দিকে যাচ্ছে। তাদের কারণ জিজ্ঞেস করলে তারা বলে ওরও ম্যাডামের ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে সামান ভয় পেয়ে যায়। তারা আবার ওরও ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে দেখে ওরও ম্যাডাম ভয়ঙ্করভাবে মারা গিয়েছে। লাশের অবস্থা অনেক খারাপ ছিল। কেউ কেউ তো লাশটি দেখে বমি করা শুরু করে দিয়েছে। এদিকে সামান আর আদি ওরও ম্যাডামের মৃত্যু দেখে চিন্তায় পড়ে যায়। তারা ওরও ম্যাডামের মৃত্যু কথা বলেছিল, এজন্যই কি সে মারা গিয়েছে? আদি সামানকে এই কথা বললে সামান তার ভয় লুকিয়ে বলে, আরে কি সব আজে বাজে বকছিস, এই মৃত্যু তার ভাগ্যে লেখা ছিল। এরপর সে কিছু না বলেই চুপচাপ বাড়ি চলে আসে। আর আমরা দেখতে পাই দূরে অন্ধকারের মধ্যে কারটা এসব কিছু লক্ষ্য করছে। পরদিন জানাজার সময় সবাই শেষবারের মতো অরোকে দেখতে যায়। তখন সামানের হঠাৎ অরোর চেহারার দিকে চোখ গেলে তার বিকৃত চেহারা দেখতে পেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। একইভাবে সে পরে আবার গাড়ির মধ্যে অরোর পচাগলা লাশ দেখে ভয়ে চিৎকার করতে শুরু করে। সে বাকিদের দিকে তাকালেই দেখে সবাই কেমন অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে হাসছে। আবার সে পেছনে গাড়ির দিকে তাকালে দেখে অরো পচাগলা অবস্থায় উঠে আসছে। আর হঠাৎ তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা তার দুঃস্বপ্ন। তার ঘুম ভেঙেছে দরজার কড়া নাড়ার শব্দে। আদি এসেছে তাকে দেখতে। আদি বলে, তোকে জানাজার সময় সেখানে দেখিনি, তাই দেখতে এসেছি। আমরা সামানকে দেখি সে কেমন জানি চুপচাপ হয়ে গিয়েছে। সে হয়তো অরোর মৃত্যু কামনা করার জন্য পস্তাচ্ছে। আদিল তখন সামানের মন ভালো করার জন্য বলে, শুনেছি আগামীকাল অরো ম্যাডামের বদলে নতুন ম্যাডাম আসছে, উনি নাকি দেখতে অনেক সুন্দর, তোর মন হয়তো তাকে দেখে ভালো হয়ে যাবে। এসব কিছু বলার পরেও সে কোনোভাবেই সামানের মন ভালো করতে পারে না। পরে সে সেখান থেকে চলে যায়। রাতে সামান দেখে তার দাদি অদ্ভুতভাবে জানালার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অনেক ভয়। চারদিকে থমথমে পরিবেশ। এর মধ্যে ঘরের দরজা আবার নিজে নিজে খুলে যায়। সামান আরো ভয় পেয়ে ওঠে। সামানের পিছনে তাকাতেই দেখে ভয়ঙ্কর রূপে পচা গলা অবস্থায় অরো তার দিকে তেড়ে আসছে গলা টিপে ধরতে। এই দৃশ্য দেখে ভয়ে সে চিৎকার করতে থাকে। পরক্ষণে চোখ খুলতেই দেখে সেখানে কেউ নেই। ভয়ে সে এক চোটে দৌড় দেয় ওয়াশরুমে চোখে মুখে পানি দিতে, কিন্তু দেখে পানির সেই মটকা থেকে ওই ভয়ঙ্কর কালো কাপড় পরা জিনটি বের হয়ে আসে আর সাথে সাথে সামানকে পজেস্ট করে নেয়। এদিকে রাতে আয়ু আর তার বাবা সহ গ্রাম প্রধানকে নিয়ে নতুন ম্যাডাম নিংসিকে ওয়েলকাম করতে যায়। গ্রাম প্রধান একে একে সবাইকে পরিচয় করিয়ে দেয় আর দূর থেকে এর সবকিছুই কার্তা দেখে আছে। নিংসি অরোর মতো বদমেজাজি নয়, সে বাচ্চাদের সাথে খুবই সুন্দরভাবে আচরণ করে। সকালে সামানের ভাই সামিউন আয়ুর বাবার কাছে মধুর টাকা নিতে গেলে আয়ুর বাবা বলে, সামান বেশ কদিন ধরেই কোনো মধু নিয়ে আসেনি। এই কথা শুনে সামিউনের মাথা ধরে যায়। সে বাড়ি এসেই সামানকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে সামিউন বলে, তুই কোনো কাজই করতে চাস না, তাহলে তুই চাসটা কি? তখন সামান তাকে বলে, আমি তোমার মৃত্যু চাই। এই কথা শুনে সামিউন রেগে সামানকে মারতে গেলে সামানের পিছনে জিনটিকে দেখে ভয় পেয়ে যায়। সামিউন বারবার ক্ষমা চাইতে থাকে আর সামান তার দিকে তাকিয়ে হাসতে থাকে। জিনটি সামিউনকে পজেস্ট করে মেরে ফেলে। এরপর সামান একটি ছুরি দিয়ে সামিউনের গায়ে একের পর এক আঘাত করতে থাকে আর লাশটিকে তার দাদির পাশে রেখেই ঘর থেকে বেরিয়ে সোজা রহিমের মুরগির ফার্মে চলে যায়। পরদিন সকালে আয়ুর বাবা ঘুম থেকে উঠে দেখে সামান তার দোকানের সামনে এসে দেওয়ালে নিজের মাথা টুকছে। আয়ুর বাবা তাকে কয়েকবার ডাকার পর সে আয়ুর বাবার দিকে মধুর বোতলগুলো এগিয়ে দেয়। আয়ুর বাবা মধুর বোতলগুলো নাকের কাছে আনতেই তীব্র গন্ধ পেয়ে হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। বোতলগুলো ভেঙে বেরিয়ে আসে রক্ত। এদিকে রহিম ঘুম থেকে উঠে বাইরে
বাইরে এসে দেখে তার সব মুরগি মৃত অবস্থায় ঝুলছে। এদিকে স্কুলে ক্লাসে ঢোকার সময় আয়ু অরকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে সেটা তার নিজের চোখের ভুল মনে করে ক্লাসে ঢুকে পড়ে। ক্লাসে অরর দেওয়া কলমটি নিচে পড়ে গেলে আয়ু সেটা নিতে গেলে দেখে আস্তে আস্তে অরর সেই পচা গলা আতা তার দিকে আসছে। সে ভয়ের সামনে ফিরে গেলে অরর আতা আয়ুর একদম কাছে চলে আসে। এবার আয়ু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এদিকে রহিম তার মুরগির কথা বললে আয়ুর বাবা বলে এসব নিশ্চয়ই সামানের কাজ। এরপর সামানকে খোঁজার উদ্দেশ্যে তারা সামানের বাড়ির দিকে যায়। আয়ুও আদিকে নিয়ে সামানকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সামানের বাড়ি গিয়ে দেখে সামিউরের সে ভয়ানক লাশ মাটিতে পড়ে আছে। সবাই স্তব্ধ হয়ে যায়। আদি এই দৃশ্য দেখে একজোটে সামানকে খুঁজতে চলে যায়। আদি দেখে সামান নদীতে কি যেন করছে। আদি তাকে ডাকতে থাকে, কিন্তু সামানের সেদিকে কোনো মনোযোগ নেই। আদি সামানের কাছে গিয়ে তার গা ধরে ডাকতেই সামান জ্ঞান হারিয়ে ফেলে। সামানের জ্ঞান ফেরার পর সামানকে একটি রুমে বন্দি করে রাখা হয়, কারণ গ্রামের সবাই তার ভাইয়ের মৃত্যুর জন্য তাকে সন্দেহ করছে। জ্ঞান ফেরার পর থেকে সামান কারোর সাথে কোনো কথা বলছে না, কারো কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছে না। সেখানে নিংসিও আসে। সে সামানের সাথে কথা বলতে চাইলে গ্রাম প্রধান তাকে অনুমতি দেয়, কিন্তু সামান নিংসির সাথেও কোনো কথা বলে না। এদিকে সামান বন্ধ রুমে সামিউন আর অরুকে দেখতে পায়, আর সাথে সাথে তারা সামানকে আবার পজেস্ট করে নেয়। কিছু সময় পর কয়েকজন পুলিশ অফিসার সামানের কাছে যায়, কিন্তু তারা রুমে ঢুকে যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় সামানের মৃতদেহ সিলিং এ ঝুলছে, অর্থাৎ সামান আত্মহত্যা করেছে। গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কি হচ্ছে এসব গ্রামে? সামানের মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আদি। সে একদম চুপচাপ হয়ে গিয়েছে। তার একমাত্র বন্ধুকে সে হারিয়ে ফেলেছে। তার মন ভোলানোর জন্য নিংসি তাকে এক্সট্রা ক্লাস করার জন্য রাজি করায়। পড়তে পড়তে মাগরিবের সময় হয়ে এলে নিংসি তাকে নামাজ পড়ার জন্য বাড়ি যেতে বলে, কিন্তু আদি বলে সে ক্লাসরুমে নামাজ পড়ে নেবে। তাই নিংসি একাই ঘরে চলে যায়। আদি নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে হঠাৎ কেউ একজন বলে ওঠে আমিন। এতে আদিল মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। আদি বাইরে এসে দেখে সামানের মতো কেউ একজন স্কুল ঝাড়ু দিচ্ছে। আদি কে কে জিজ্ঞেস করতেই সামান পিছনে ফিরে তার দিকে তাকিয়ে হাসতে থাকে, আর আদিলকে পজেস করে নেয়। পরদিন ফজরের সময় আদির বাবা ঘুম থেকে উঠে দেখে আদিও সামানের মতো দেওয়ালে মাথা টুকছে। আমরা আদিকে পজেস্ট অবস্থায় দেখতে পাই। আদির বাবা কাছে এসে ডাকতেই সে স্বাভাবিক হয়ে যায়। আদির বাবা তাকে নামাজ পড়তে বলে বাইরে বের হলে দেখে কাঠটা বাইরে দাঁড়িয়ে ফুটি দিয়ে তারা কি কি করছে সব দেখছে, আর সেখানে একটি তাবিজের মতো কিছু একটা ঝুলিয়ে দিয়েছে। আদির বাবাকে দেখে কাঠটা সেখান থেকে দ্রুত চলে যায়। এদিকে স্কুলে আদিকে একা চুপচাপ বসে থাকতে দেখে আয়ু তার সাথে কথা বলতে গেলে দেখে আদি সামানের মতো কোনো কথার সাড়া দিচ্ছে না। আয়ু আর কোনো কিছু না বলে বেরিয়ে আসে। বাইরে আসলে দেখে তার ব্যাগ থেকে আবার রহস্যজনকভাবে অরর দেওয়া কলমটি মাটিতে পড়ে যায়। সে ভয়ে ভয়ে তুলতে গেলে আবার সেখানে অরর আত্মাকে দেখে আয়ু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। পরক্ষণে মনে পড়ে আদি ক্লাসে একা। সে দ্রুত ক্লাসে গিয়ে দেখে আদি কোথাও নেই। আদি বলে আয়ু সব জায়গায় তাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও আদিকে খুঁজে পায় না। এক পর্যায়ে কাঠটা আয়ুর কাছে এসে কিছু একটা বলবে বলে তাকে সাথে করে নিয়ে যায়। এদিকে বন্ডার নামের এক ছেলে সন্ধ্যার সময় বাইরে খেলা করছিল। সেখানে আদি এসে ওই ছেলেকে ডাকতে থাকে। ছেলেটি আদিকে চিনত বলে আদি কাছে চলে যায়। এরপর থেকে বন্ডান ও আদি দুজনই নিখোঁজ। আদি আর বন্ডানের বাবা মা সহ পুরো গ্রামের মানুষ তাদের তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পায় না। তাদের স্কুলে বারণ করা হয় সন্ধ্যার পর যেন আর কেউ ঘরের বাইরে না থাকে। ক্লাস শেষে আয়ু নিংসির সাথে দেখা করতে যায় আর বলে আমি আপনার জন্য একটি জিনিস এনেছি। এই বলে কার্তার দেওয়া একটি তাবিজ নিংসির হাতে ধরিয়ে দেয়। নিংসির হাতে তাবিজটি লাগার সাথে সাথে ভয়ে সেটি হাত থেকে ফেলে দেয়। তার চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। নিংসি তাকে বলে এটা কি, তুমি কোথা থেকে পেয়েছ, আর আমাকেই বা কেন দিচ্ছ? তখন আয়ু বলে এটা আপনাকে শয়তানের হাত থেকে রক্ষা করবে। গ্রামের পরিস্থিতি অনেক খারাপ, তাই এটা আপনার জন্য এনেছি। তখন নিংসি একটা হাসি দিয়ে বলে আমার এসবের কোনো প্রয়োজন নেই, তোমার এসব করার কোনো দরকার নেই। আয়ু নিংসির চোখে মুখে আতঙ্ক দেখে বুঝতে পারে যে এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে।
আদি আর বন্ডান নিখোঁজ হওয়ার পর গ্রামের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ আর সন্ধ্যার পর বের হয় না। যখন সবাই তোড়জোড় করে ফিরছে তখনই আয়ু বের হয়ে যায় নামাজের উদ্দেশ্যে। আয়ুর বাবা তাকে অনেক নিষেধ করে, কিন্তু সে কোনো নিষেধ শুনে না। এদিকে দেখা যায় মাগরিবের নামাজ পড়তে কেউই মসজিদে যায় না। মসজিদের ইমাম আর গ্রাম প্রধান এই নিয়ে হতাশ হয়ে পড়ে। এদিকে আয়ু রাস্তায় আদিকে দেখতে পায়। তার চোখ দুটি সাদা হয়ে আছে। সে রাস্তায় বসে বসে মৃত মুরগির কাঁচা মাংস খাচ্ছে। অন্যদিকে মসজিদের সবাই বন্ডানকে খুঁজে পেয়েছে রক্তাক্ত অবস্থায়। আদিল ঘুরে আয়ুকে দেখতে পেয়ে দৌড়ে তেড়ে আসে আয়ুকে মারার জন্য। আয়ু ভয়ে দৌড়াতে থাকে। মাগরিবের সময় রাস্তায় কোনো মানুষ ছিল না, কিন্তু একজন মহিলা আয়ুর চিৎকার শুনে বের হয়ে আসলে দেখে আদি আয়ুকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। মহিলাটি দ্রুত আয়ুকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে সে পিছনের দরজা খোলা রেখেছে। তারা যেতে যেতে আদি ঘরে ঢুকে যায়। আদি আয়ুকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে গ্রামের নিরাপত্তা কর্মী আমিন এসে একটি বড় গাছ দিয়ে আদিকে আঘাত করে বেহুশ করে দেয়। এদিকে আয়ু ঘরে না ফিরায় আয়ুর বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বাইরে দাঁড়িয়ে আয়ুর জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ একটা বস্তার মতো কিছু একটা চোখে পড়লে সেদিকে গিয়ে কাপড় সরাতেই দেখে সেখানে সামানের মৃতদেহ খুবই বাজে অবস্থায়। আয়ুর বাবা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে সবাই আদিকে ধরে রেখেছে, আর ইমাম সাহেব দোয়া পড়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আস্তে আস্তে আদি স্বাভাবিক হয়। সবাই বুঝতে পারে যে আদির উপর খারাপ কোনো কিছু ভর করেছে। বাইরে সবাইকে রহিম বলে বন্ডানের জ্ঞান ফেরার পর বলেছে আদি নাকি তাকে সামানের কবরের কাছে নিয়ে গিয়েছে, আর সামানের লাশ উঠিয়ে সে আয়ুদের ঘরের সামনে রেখে এসেছে। সবাই চিন্তিত হয়ে পড়ে। বুঝতে পারে যে গ্রামে কিছু একটা খারাপ হচ্ছে, যেটা তারা দেখতে পাচ্ছে না। তখন আদির বাবা বলে ওঠে, যেদিন আদি হারিয়েছিল সেদিন কার্তা তার ঘরের সামনে একটা তাবিজ ঝুলিয়ে রেখে দিয়েছে। আয়ুর বাবা বলে, আমি সামানের ঘরের সামনেও ঠিক এরকমই তাবিজ দেখতে পেয়েছি। সবার সন্দেহ তখন কার্তার দিকে চলে যায়। সবাই মনে করে কার্তা কালো জাদু করে এসব কিছু করেছে। এখানে নিংসি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের আগে নিশ্চিত হওয়া দরকার, কিন্তু গ্রামবাসী কোনো বাধা মানে না। এদিকে কার্তা তার ঘরে বসে কালো জাদু করছিল, আর ঠিক তখনই সেখানে গ্রামের লোকেরা আসে, আর তারা আরো নিশ্চিত হয়ে যায় যে এসব কিছু কার্তাই করেছে। তারা কার্তার কোনো কথা না শুনে তাকে মারধর শুরু করে। গ্রাম প্রধান এসে কার্তাকে গ্রামবাসী থেকে রক্ষা করে, আর বলে গ্রামে এত সমস্যার মধ্যে নতুন কোনো ঝামেলা না বাড়াতে। এরপর কার্তাকে গ্রাম প্রধানের বাড়িতেই বেঁধে রাখা হয়। এদিকে আয়ুর সাথে ঘটে যাওয়া ঘটনার পর সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন নিংসি তাকে দেখতে আসে। আয়ু নিংসিকে দেখে ভয় পায়। নিংসি তাকে খুব স্বাভাবিকভাবে বলে, আমি গতকাল রাতে কার্তার ঘরে গিয়েছিলাম, তুমি নাকি তাকে প্রায় দেখতে যেতে। এই কথা বলার সাথে সাথে আয়ু ঘাবড়ে যায়, আর কার্তার দেওয়া তাবিজটা ব্যাগ থেকে বের করে তার হাতে রাখে। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখি আয়ু কার্তার কাছে গেলে সে আয়ুকে একটি তাবিজ ধরিয়ে দেয় আর বলে, এটা তোমার স্কুলের টিচারকে দিবে। সে হলো একটি জিন যে বাচ্চাদের খায়, আর আমি তাকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। সে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য নিয়ে গ্রামে ফিরে এসেছে, কিন্তু সেই উদ্দেশ্য আমার জানা নেই। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়। নিংসি বলে, সে তোমাকে নিশ্চয় সবকিছু বলেছে। নিংসির কথা শুনে আয়ু বুঝতে পারে যে কার্তা ঠিকই বলেছিল। আয়ু থরথর করে কাঁপতে থাকে আর নিংসির সামনে তাবিজটি দেয়। নিংসি প্রথমে ভয় পেয়ে পেছনে সরে গেলেও পরে সে তাবিজটি হাতে নিয়ে হাসতে শুরু করে। আয়ুকে বলে, তোমাকে আমি শুধু অরুর প্রিয় ছাত্রী বলেই ছেড়ে দিচ্ছি, তাই তুমি এসব থেকে দূরে থাকো। যদি তুমি বেশি বাড়াবাড়ি করতে যাও তাহলে সামানের মতো তোমাকেও মরতে হবে। অর্থাৎ সেদিন সামানের সাথে কথা বলবে বলে সামানের সাথে দেখা করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। এইসব কিছু বলে নিংসি সেখান থেকে চলে যায়। এদিকে কার্তাকে একটি রুমে বন্দি করে রাখা হয়েছে। কার্তা নিজের অতীতের কথা ভাবছে, যেদিন সে তার দুই বন্ধু আর তার হাতের আঙ্গুল হারিয়েছিল। রাতে জঙ্গলের মধ্যে কার্তা, দ্রাজাত আর ওয়াতির বাবা মারা তাদের খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে পৌঁছালে দেখে সেখানে দ্রাজাতের লাশের পাশে কার্তা বসে বসে কান্না করছে। এদিকে দেখি আদিকে জিন আবার পজেস্ট করে রেখেছে। অন্যদিকে আয়ু লুকিয়ে কার্তার কাছে যায়।
কার্তাকে বলে, তুমি ছাড়া এই গ্রামকে কেউই ওই শয়তানের হাত থেকে রক্ষা করতে পারবে না। আদির অনেক বিপদ, আমাদের ওকে বাঁচাতে হবে। কার্তা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তারা লুকিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কার্তা আয়ুকে বলে, তুমি আদির কাছে যাও, আমি নিংশিকে দেখে নিব। আয়ু আদির ঘরে গেলে দেখে আদি ঘরে নেই। আয়ু দেরি না করে আদিকে খুঁজতে চলে যায়। অন্যদিকে কার্তা ওই নিংশির বাড়িতে গেলে দেখে নিংশি আয়নার সামনে তার আসল রূপে বসে আছে। নিংশি কার্তাকে দেখে ওয়াতির রূপ ধারণ করে কার্তাকে দুর্বল করার চেষ্টা করে। এখানে আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় ওয়াতিকে জিনটি কিভাবে মেরেছে। তখন কার্তার হঠাৎ ওই পাথরটির কথা মনে পড়ে, যে পাথরের পাশে সবকিছু ঘটেছিল। কার্তা বুঝতে পারে যে এই জিনকে দমন করার জন্য আগে ওই পাথরটি ধ্বংস করতে হবে। সে দ্রুত ওই পাথরের কাছে চলে যায়। অন্যদিকে আদি পুকুরের পাশে চলে যায়, যেখানে ওই জিনটি তাকে ডাকছিল, যেভাবে সে ওয়াতি আর রাজাতকে ডেকেছিল। এদিকে কার্তা ওই পাথরটি পুঁততে গেলে বিভিন্ন আত্মা এসে বাধা দিচ্ছিল, কিন্তু তারপরেও কার্তা সাহস করে ওই পাথরটিতে আগুন লাগিয়ে দেয়। আদি জিনের কাছে যেতে যেতেই একেবারে কাছে চলে আসে, কিন্তু কার্তা ঠিক সে সময় আজান দেয়। আর আজানের পবিত্র ধ্বনি জিনের কানে আসার সাথে সাথেই জিন তার শক্তি হারিয়ে ফেলে, আর আদিকে অতটুকুতে রেখেই সেখান থেকে চলে যায়। আয়ু আর আদির বাবাও সেখানে পৌঁছায়। আদি জ্ঞান হারিয়ে পড়ে যায়, আর আজানের পবিত্র ধ্বনির সাথে শয়তান জিনটি চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়। কিন্তু আদৌ কি এই গ্রাম সেই জিন থেকে মুক্তি পেয়েছে, নাকি সাময়িক সময়ের জন্য সবকিছু বন্ধ হয়েছে, কেউই জানে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।